তাহলে এখন আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কার্য ক্ষমতা ও শক্তি। তাহলে এখানে প্রথম আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে কার্য। তাহলে প্রথমে আমাদের যেটা জানতে হবে কার্য বলতে আমরা কি বুঝি। তাহলে সাধারণ অর্থে কার্য বলতে আমরা কোনো একটা কাজ করাকে বুঝি। ধরা যাক আমরা লিখছি, সেটা একটা কার্য। বাড়িতে ধরা যাক মা আনাজ কাটছে বা রান্না করছে, সেটাও একটা কাজ বা কার্য। অথবা ধরা যাক কেউ একজন একটা খুব ভারী বস্তাকে তোলার চেষ্টা করছে কিন্তু তুলতে পারছে না, সেটাও একটা কার্য বা কাজ। তাহলে সাধারণ অর্থে আমরা এই সমস্ত বিষয়গুলিকে কার্য বা কাজ বলতে বুঝি। কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় কার্য বলতে বোঝায় কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করা হলে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ ঘটে তাহলে বলা হয় প্রযুক্ত বল কার্য করেছে। অর্থাৎ আমরা এর আগে একটা উদাহরণে বলেছি কেউ একজন একটা ভারী কোনো বস্তুকে তুলছে বা ভারী কোনো বস্তুকে একটা ঠেলছে কিন্তু সেটাকে সরাতে পারছে না। তাহলে বাস্তবিক অর্থে আমরা কার্যটা বুঝি, তাতে করে সে কাজ করছে, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় সে কোনো কাজ করছে না, কারণ বস্তুটা সরছে না। এবার ধরা যাক ঘরে একটা টেবিল আছে, টেবিলটাকে ঠেলে সরানো হলো, তাহলে সেক্ষেত্রে বস্তুটার প্রযুক্ত বলের প্রভাবে কিছুটা সরে গেল, অর্থাৎ বস্তুটার সরণ হলো। তাহলে আমরা তখন বলছি কি প্রযুক্ত বল কার্য করছে। অথবা আমরা একটা বস্তুকে, একটা বইকে মেঝে থেকে তুলে টেবিলের ওপর রাখলাম, তাহলে সেটাও এক প্রকার কার্য করা হলো। তাহলে যখন কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করা হলে বলের প্রয়োগ বিন্দুর বা বলতে পারি বস্তুর সরণ ঘটে, তখন আমরা বলি প্রযুক্ত বল কার্য করেছে। তাহলে কার্য বলতে আমরা যে জিনিসটা বুঝলাম তার সাথে জড়িত দুটো বিষয়, একটা হচ্ছে বস্তুর ওপর আমরা বল প্রয়োগ করছি এবং সেই বল প্রয়োগ করার ফলে বস্তুর সরণ হচ্ছে। তাহলে এই দুইয়ের দ্বারাই আমরা কার্যের পরিমাপ করতে পারি। অর্থাৎ কার্যের পরিমাপ কিভাবে করা হয়? কার্যের পরিমাপ করা হয় যদি কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করার ফলে বলের অভিমুখে, ধরা যাক বলের প্রয়োগ বিন্দুর সরণ হলো ডি, অর্থাৎ বস্তুটা প্রথমে এ অবস্থানে ছিল, তার উপর এফ বল প্রয়োগ করার ফলে সেটা বি অবস্থানে গেল, যেখানে এ এবং বি অবস্থানের মধ্যে দূরত্ব হচ্ছে ডি। তাহলে এক্ষেত্রে কৃতকার্য সমান হবে বল ইন্টু সরণ বা এফ ইন্টু ডি। এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে সরণটা হচ্ছে সেই সরণটা হচ্ছে বলের প্রয়োগ বিন্দুর অভিমুখে, অর্থাৎ যেদিকে আমরা বল প্রয়োগ করছি, অর্থাৎ বলের প্রয়োগ বিন্দুর অভিমুখে নয়, আমরা যেদিকে বল প্রয়োগ করছি সেই অভিমুখে সরণটা হবে। সেক্ষেত্রে কৃতকার্য সমান হবে প্রযুক্ত বল ইন্টু সরণ। এখন যদি সরণটা বলের অভিমুখে না হয়, ধরা যাক একটা বস্তুর ওপর এই দিকে বল প্রয়োগ করা হয়, তাহলে এই দিকে থাকছে বলের অভিমুখ এফ, আর বস্তুটা ধরা যাক এই দিক বরাবর সরে গেল, তাহলে এই দিকটা হচ্ছে আমার সরণের অভিমুখ এস। তাহলে সরণ এবং বল যদি একই অভিমুখে না থাকে, তাদের মধ্যবর্তী কোণটা যদি থিটা হয়, তাহলে সেক্ষেত্রে কৃতকার্য ডব্লু সমান হবে এফ এস কস থিটা।
যেখানে cos থিটা মানে হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের ভূমি এবং অতিভুজের অনুপাত। যেখানে cos থিটার মান আমরা দেখছি থিটা এবং cos থিটা। থিটার মান যদি 0 ডিগ্রি হয় তাহলে cos থিটার মান 1। তাহলে এখানে s এবং f এর মধ্যে যদি কোনো কোণ না থাকে তাহলে কি হবে, সরণ এবং বল একই অভিমুখে থাকবে। তাহলে সেক্ষেত্রে cos থিটার জায়গায় বসবে 1, অর্থাৎ সেক্ষেত্রে কৃতকার্য সমান হবে বল ইন্টু সরণ। যদি আমরা দেখি থিটার মান যদি 30 ডিগ্রি হয় তাহলে cos থিটার মান হয় √3/2। থিটার মান যদি 45 ডিগ্রি হয় তাহলে cos থিটার মান হবে 1/√2। যদি থিটার মান 60 ডিগ্রি হয় তাহলে cos থিটার মান হবে হাফ। আর যদি থিটার মান 90 ডিগ্রি হয় তাহলে cos থিটার মান হবে 0। তাহলে থিটার মান 90 ডিগ্রি হলে cos থিটার মান যে 0 হচ্ছে, সেখান থেকে আমাদের একটা বিষয় পরবর্তী ক্ষেত্রে আসবে, সেটা আমরা পরে আলোচনা করব। এখন আমরা আলোচনা করি কৃতকার্য কি রাশি এবং এর একক এবং মাত্রা নিয়ে। তাহলে কৃতকার্য হচ্ছে একটা স্কেলার রাশি। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বল ভেক্টর রাশি, সরণ ভেক্টর রাশি। তাহলে কৃতকার্য হচ্ছে এমন একটা স্কেলার রাশি যেটা গঠিত হচ্ছে দুটি ভেক্টর রাশির গুণফল দ্বারা। তাহলে কৃতকার্য হচ্ছে স্কেলার রাশি যেটি গঠিত হয় দুটি ভেক্টর রাশির গুণফল দ্বারা। তাহলে কৃতকার্য হচ্ছে এমন একটা স্কেলার রাশি যেটা দুটো ভেক্টর রাশির গুণফল দ্বারা গঠিত হচ্ছে। তাহলে কৃতকার্য হলো স্কেলার রাশি, কারণ এর কোনো নির্দিষ্ট অভিমুখ নেই, শুধুমাত্র একটা মান আছে। তাহলে কৃতকার্যের একক কি হবে? তাহলে যদি আমরা দেখি এসআই পদ্ধতিতে একক, তাহলে কৃতকার্য সমান কি, বল ইন্টু সরণ। তাহলে হবে নিউটন ইন্টু মিটার, বা এটাকে বলা হয় জুল, যেটাকে লেখা হয় ক্যাপিটাল জে দিয়ে, কারণ এই এককটা এসেছে বিজ্ঞানী জুলের নাম থেকে। যদি আমরা দেখি সিজিএস একক, তাহলে হবে ডাইন ইন্টু সেন্টিমিটার, বা এটাকে বলা হয় আর্ম। তাহলে এখন আমরা দেখব কার্যের যে সিজিএস এবং এসআই একক তাদের মধ্যে সম্পর্ক কি। তাহলে 1 জুল ইকুয়ালস টু 1 নিউটন ইন্টু 1 মিটার। তাহলে 1 নিউটন মানে হচ্ছে 10⁵ ডাইন, আর 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে 10⁵ ইন্টু 100 ডাইন ইন্টু সেন্টিমিটার, তার মানে 10⁷ ডাইন ইন্টু সেন্টিমিটার মানে হচ্ছে আর্গ। তাহলে 1 জুল ইকুয়ালস টু 10⁷ আর্গ। এটা হচ্ছে কার্যের সিজিএস এবং এসআই এককের মধ্যে সম্পর্ক। এরপর আসছি আমরা কার্যের মাত্রা। তাহলে কার্যের মাত্রা মানে হচ্ছে বলের মাত্রা mn(t⁻⁻2) ইন্টু এল। তাহলে m l² (t⁻⁻2). তাহলে কোনো বস্তুর ওপর যখন আমরা বল প্রয়োগ করছি, তখন যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ ঘটে তাহলে আমরা বলছি প্রযুক্ত বল কার্য করেছে। কিন্তু বলের প্রয়োগ বিন্দুর যদি কোনো সরণ না হয় তাহলে সেক্ষেত্রে কোনো কৃতকার্য হয় না। যেমন আমরা একটা দেয়ালের ওপর যদি বল প্রয়োগ করে দেয়ালটিকে সরানোর চেষ্টা করি, তাহলে আমরা দেয়ালটাকে সরাতে পারবো না, তাহলে সেক্ষেত্রে আমাদের কৃতকার্য হবে 0। এবারে আসছি আমরা কার্যহীন বল। তাহলে যেটা আমরা একটু আগে বলছিলাম যে cos থিটার মান 90 ডিগ্রি হলে cos থিটার মান 0, সেই জায়গা থেকেই আসছে আমাদের কার্যহীন বলের ধারণা। অর্থাৎ কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করা হলে
যদি যদি প্রযুক্ত বল এবং সরণের মধ্যে অভিমুখ হয় 90 ডিগ্রি, তাহলে তখন প্রযুক্ত বল কোনো কার্য করে না। এই বলকেই বলা হয় কার্যহীন বল। তাহলে কার্যহীন বলের ক্ষেত্রে আমাদের একটা মিসকনসেপশন অনেক সময় থেকে যায়, যে কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করা হলো, বস্তুর সরণ হলো না, তাহলে সেক্ষেত্রে প্রযুক্ত বল কোনো কার্য করছে না, এই বলকে আমরা বলছি কার্যহীন বল। সেটা কিন্তু নয়। কার্যহীন বল মানে হচ্ছে আমরা বল প্রয়োগ করব এবং বস্তুর সরণও হবে, তা সত্ত্বেও কৃতকার্য হবে শূন্য। তাহলে আমরা কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি, তাহলে তখন প্রযুক্ত বল কোনো কার্য করে না, সেই বলকে আমরা বলছি কার্যহীন বল। তাহলে ডব্লিউ সমান আমরা পেয়েছি এফ এস কস থিটা। তাহলে কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি মানে কত? 0। তাহলে এক্ষেত্রে প্রযুক্ত বল কোনো কার্য করছে না। তাহলে এর উদাহরণ কি হবে? ধরা যাক কেউ একজন হাতে সুটকেস নিয়ে বা মাথায় বোঝা নিয়ে রাস্তার ওপর দিয়ে হেঁটে যাচ্ছে, তাহলে তার ক্ষেত্রে সরণ থাকছে এই দিকে, কিন্তু অভিকর্ষ বল কাজ করছে কোন দিকে? নিচের দিকে। তাহলে এখানে অভিকর্ষ বল এবং সরণের মধ্যবর্তী যে কোণ, সেটা সেই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে অভিকর্ষ বলের বিরুদ্ধে কোনো কার্য করা হচ্ছে না, অর্থাৎ অভিকর্ষ বল এক্ষেত্রে একটি কার্যহীন বল। তাহলে শুধু অভিকর্ষ বল একটি কার্যহীন বল এটা বললে কিন্তু হবে না, উদাহরণটা দিয়ে তবেই বলতে হবে যে অভিকর্ষ বল এক্ষেত্রে হলো একটি কার্যহীন বল, কারণ অভিকর্ষ বল সব ক্ষেত্রে কার্যহীন বল হয় না। তাহলে কোনো ব্যক্তি হাতে সুটকেস নিয়ে বা মাথায় বোঝা নিয়ে রাস্তার ওপর দিয়ে হেঁটে গেলে তার সরণ এবং অভিকর্ষ বলের মধ্যে অভিমুখটা হয় 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে অভিকর্ষ বলের বিরুদ্ধে কোনো কার্য করা হয় না, তাই এক্ষেত্রে অভিকর্ষ বল হলো একটি কার্যহীন বল। অথবা পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘোরে, তখন পৃথিবীর সরণ এবং পৃথিবীর ওপর ক্রিয়াশীল সূর্যের মহাকর্ষ বল, এই দুইয়ের মধ্যে অ্যাঙ্গেলটা হয় 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে সূর্য এবং পৃথিবীর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল কোনো কার্য করে না। তাহলে এক্ষেত্রে পৃথিবী এবং সূর্যের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল হলো একটি কার্যহীন বল। অথবা একই উদাহরণ আমরা বলতে পারি যে যদি চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে, তাহলে সেক্ষেত্রে চাঁদ এবং পৃথিবীর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল হবে একটি কার্যহীন বল। এরপরে আমরা কার্যকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটাকে বলছি বলের বিরুদ্ধে কার্য, আর একটাকে বলছি আমরা বলের দ্বারা কার্য, বা বলের পক্ষে কার্য ও বলের বিপক্ষে কার্য। তাহলে বলের দ্বারা কার্য বলতে কি বোঝায়? তাহলে বলের দ্বারা কার্য বলতে বোঝায় কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করা হলে যদি বস্তুটির সরণ প্রযুক্ত বলের অভিমুখে হয়, তাহলে তখন বলা হয় বলের দ্বারা কার্য হয়েছে। যেমন একটা বস্তুকে আমরা যদি ওপর থেকে ছেড়ে দিই, তাহলে সেটা নিচের দিকে পড়তে থাকে এবং অভিকর্ষ বলও কাজ করে নিচের দিকে। তাহলে ক্ষেত্রে অভিকর্ষ বল যেদিকে কাজ করছে বস্তুটির সরণ সেই দিকে হচ্ছে, তাহলে ক্ষেত্রে অভিকর্ষ বলের দ্বারা কার্য হচ্ছে, এবং এই বলের দ্বারা কার্যকে ধরা হয় ঋণাত্মক। আবার বলের বিরুদ্ধে কার্য হচ্ছে যদি কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বস্তুটির সরণ হয় বল যেদিকে ক্রিয়া করছে তার বিপরীত দিকে, তাহলে তখন বলা হয় বলের বিরুদ্ধে কার্য করা হয়েছে। এবং বলের বিরুদ্ধে কার্য করতে গেলে একটা বহিঃস্থ এজেন্ট দরকার। যেমন ধরা যাক একটা বস্তুকে আমরা যদি
মেঝে থেকে তুলে টেবিলের ওপর রাখি, তাহলে বস্তুটাকে আমরা তুলছি কোন দিকে? ওপরের দিকে। এবং অভিকর্ষ বল কাজ করছে কোন দিকে? নিচের দিকে। তাহলে ক্ষেত্রে অভিকর্ষ বল যেদিকে ক্রিয়া করছে বস্তুর ত্বরণ হচ্ছে তার বিপরীত দিকে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করছি। এবং কেন আমরা বললাম যে বলের বিরুদ্ধে কার্যের ক্ষেত্রে একটা বহিস্থ এজেন্ট দরকার, তার কারণ হচ্ছে যে বস্তুটাকে আমরা মেঝে থেকে তুলে টেবিলে রাখছি সেটা নিজের থেকে কখনোই মেঝে থেকে উঠে টেবিলের ওপর যেতে পারে না। তাহলে আমাদের হাতে করে সেটাকে তুলে টেবিলের ওপর রাখতে হচ্ছে। তাহলে আমরা এই যে হাত দিয়ে যে বলটা প্রয়োগ করছি এটাকেই বলছি আমরা বহিস্থ এজেন্ট দ্বারা প্রযুক্ত বল। এবং এই বলের বিরুদ্ধে কার্যকে ধরা হয় ধনাত্মক। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে বলের দ্বারা কার্য বলতে কি বোঝায় এবং বলের বিরুদ্ধে কার্য বলতে কি বোঝায়। তাহলে এই চ্যাপ্টার থেকে আমাদের বেশ কিছু অঙ্ক করতে হবে, কার্য থেকে অঙ্ক করতে হবে, ক্ষমতা থেকে অঙ্ক করতে হবে, শক্তি থেকে অঙ্ক করতে হবে। কিন্তু সেই সমস্ত অঙ্কগুলো আমরা পরে আসছি, আগে আমরা এখানে থিওরিটা আগে আমরা একটু করে নিই। এরপরে আসছি আমরা ক্ষমতা। ক্ষমতা কাকে বলে? তাহলে সময়ের সাপেক্ষে কার্য করার হার অথবা কোনো বস্তু দ্বারা একক সময়ে যে কৃতকার্য করছে তাকে বলছি আমরা ক্ষমতা। ধরা যাক দুটো ছেলে একতলা থেকে দোতলার ছাদে উঠছে। ধরা যাক একজনের সময় লাগলো 10 সেকেন্ড, একজনের সময় লাগলো 12 সেকেন্ড। তাহলে কার ক্ষমতা বেশি? তাহলে যার ক্ষেত্রে সময়টা কম লাগছে তার ক্ষমতা বেশি। অর্থাৎ কোনো একটি কাজ যে যত দ্রুত করতে পারবে তার ক্ষমতা তত বেশি। তাহলে ক্ষমতার সাথে আমরা দেখতে পাচ্ছি দুটো বিষয় জড়িত, একটা হচ্ছে কৃতকার্য এবং আরেকটা হচ্ছে সময়। তাহলে কার্য সময়ের সাপেক্ষে কার্য করার হারকে অথবা একক সময়ে কোনো বস্তু বা বস্তু সংস্থা দ্বারা কৃতকার্যকেই বলছি আমরা ক্ষমতা। তাহলে ক্ষমতা সমান কার্য বাই সময়। তাহলে ক্ষমতা সমান হলো কার্য বাই সময়। তাহলে এখানে আমরা ক্ষমতার যে একক সেটা কি হবে? তাহলে ক্ষমতার একক হবে এসআই পদ্ধতিতে কার্যের একক জুল, সময়ের একক সেকেন্ড, জুল পার সেকেন্ড, বা এর ব্যবহারিক একক হচ্ছে ওয়াট, ব্র্যাকেটে ডব্লিউ। তাহলে 1 ওয়াট আমরা কাকে বলবো? তাহলে কোনো বস্তু বা কোনো ব্যক্তি যদি 1 সেকেন্ড সময়ে 1 জুল কার্য করে তাহলে তার ক্ষমতাকে আমরা বলবো 1 ওয়াট। তাহলে 1 সেকেন্ড সময়ে 1 জুল কার্য করা হলে সেই ক্ষমতাকে আমরা বলছি ওয়াট। এবং সিজিএস পদ্ধতিতে ক্ষমতার একক হবে আর্গ পার সেকেন্ড। এর আলাদা আর কোনো ব্যবহারিক একক নেই। এবং এখানে ক্ষমতাও হচ্ছে একটি স্কেলার রাশি, কারণ কার্য স্কেলার রাশি, সময় স্কেলার রাশি। তাহলে ক্ষমতা হচ্ছে স্কেলার রাশি এবং ক্ষমতার মাত্রা কি হবে? কার্যের মাত্রা বাই সময়ের মাত্রা। তাহলে m(L²(T⁻⁻3)। তাহলে এটা হচ্ছে কার্যের এই ক্ষমতার মাত্রা। তাহলে ক্ষমতা বলতে আমরা কি বুঝলাম? যে কোনো একটি কাজ যে যত কম সময়ে করতে পারবে তার ক্ষমতা তত বেশি।
অর্থাৎ সময়ের সাপেক্ষে কার্য করার হারকেই বলছি আমরা ক্ষমতা। তাহলে এটা গেল আমাদের ক্ষমতা সংক্রান্ত বিষয়। এরপরে আসছি আমরা শক্তি। শক্তি হচ্ছে কার্য করার যে সামর্থ্য, তাকেই বলছি আমরা শক্তি। অর্থাৎ এখানে সময়ের কোনো সম্পর্ক নেই। যে যত বেশি কার্য করতে পারবে তার শক্তি তত বেশি হবে। তাহলে শক্তি মানে হচ্ছে কার্য করার সামর্থ্য। তাহলে যেহেতু এখানে কার্য ছাড়া অন্য কোনো রাশি নেই, তাই শক্তির একক বা মাত্রা যা হবে, কার্যের একক এবং মাত্রা তার সাথে একই হবে। তাহলে শক্তি এবং কার্যের মাত্রার মধ্যে, মাত্রা এবং এককের মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে কার্য করার সামর্থ্য এটা বলতে আমরা কি বুঝছি? ধরা যাক একটা হাতুড়িকে যদি আমরা পেরেকের ওপর স্পর্শ করিয়ে রাখি, তাহলে পেরেকটা কি দেয়াল বা কাঠের মধ্যে প্রবেশ করতে পারবে? পারবে না। কিন্তু হাতুড়িটাকে আমরা যদি গতিশীল করে পেরেকের ওপর ফেলি, তাহলে দেখা যাবে পেরেকটা দেয়াল বা কাঠের মধ্যে প্রবেশ করছে। তাহলে হাতুড়িটাকে এক্ষেত্রে গতিশীল করার ফলে হাতুড়িটা কার্য করার কিছু সামর্থ্য লাভ করলো। আবার ধরা যাক একটা গুলতি, একটা গুলতির মধ্যে যদি আমরা একটা মার্বেল দিয়ে রেখে দিই, তাহলে কি মার্বেলটা দূরে গিয়ে পড়বে? পড়বে না। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? গুলতিটাকে টানতে হবে, টেনে লম্বা করতে হবে, লম্বা করার পর তারপর ছেড়ে দিতে হবে। তাহলে দেখা যাবে মার্বেলটা অনেক দূরে গিয়ে কোনো বস্তুকে আঘাত করতে পারছে। তাহলে এক্ষেত্রে আকৃতির পরিবর্তনের জন্য বস্তু একটি কার্য করার সামর্থ্য লাভ করবে। তাহলে এই যে কার্য করার সামর্থ্য লাভ করছে, এগুলোকেই বলছি আমরা শক্তি। এখন শক্তিকে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা ভাগকে বলছি আমরা গতি, আর একটা ভাগকে বলছি আমরা স্থিতি শক্তি। তাহলে গতিশক্তি কাকে বলছি সেটা আমরা হাতুড়ির উদাহরণ দেখলেই বুঝতে পারবো। যে কোনো বস্তু তার গতিবেগ থাকার জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকেই বলছি আমরা গতিশক্তি। যেমন একটা বলকে যদি আমরা খুব আস্তে করে ছোড়া হয়, সেটা যদি উইকেটে লাগে, তাহলে দেখা যায় উইকেটটা ধরা যাক উল্টে গেল না। কিন্তু বলটাকে যদি আমরা খুব জোরে ছুড়ি, তাহলে সেটা যদি উইকেটে হিট করে, তাহলে উইকেটটা ছিটকে পড়ে। তাহলে এক্ষেত্রে বলটার গতিবেগ থাকার জন্য সে কি করছে? কার্য করার একটা সামর্থ্য লাভ করছে, এবং গতিবেগের মান যত বেশি হচ্ছে, কার্য করার সামর্থ্য বা শক্তিও তত বেশি হচ্ছে। এই যে শক্তি, এই শক্তিটাকে আমরা বলছি গতিশক্তি। অর্থাৎ কোনো বস্তু তার গতিবেগ থাকার জন্য বস্তুটি কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে বলছি আমরা গতিশক্তি। আর স্থিতিশক্তি হলো কোনো বস্তু তার অবস্থান বা আকারের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে বলছি আমরা স্থিতিশক্তি। তাহলে স্থিতিশক্তি কি হলো? কোনো বস্তু তার অবস্থান বা আকারের পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে বলছি আমরা স্থিতিশক্তি। এই স্থিতিশক্তিকে আবার আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা ভাগকে বলছি আমরা অভিকর্ষীয় স্থিতিশক্তি। অভিকর্ষীয় স্থিতিশক্তি, এবং আর একটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। তাহলে অভিকর্ষীয় স্থিতিশক্তি হচ্ছে, স্থিতিশক্তির মধ্যে আমরা দুটো জিনিস বলেছিলাম। একটা হচ্ছে বস্তু তার অবস্থানের জন্য কার্য করার সামর্থ্য লাভ করছে, আর একটা বস্তু তার আকার বা আকৃতির পরিবর্তনের জন্য কার্য করার সামর্থ্য লাভ করছে।
তাহলে বস্তু তার অবস্থানের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করছে তাকে বলছি আমরা অভিকর্ষীয় স্থিতিশক্তি। যেমন ধরা যাক একটা বলকে আমরা যদি 5 মিটার ওপর থেকে ফেলি, তাহলে বলটা যতটা জোরে ভূমিকে আঘাত করবে, বলটাকে যদি 10 মিটার ওপর থেকে ফেলি তাহলে বলটা আরো বেশি জোরে ভূমিকে আঘাত করবে। তাহলে ক্ষেত্রে বস্তুর অবস্থানের জন্য বস্তু কার্য করার একটা সামর্থ্য লাভ করছে। এই শক্তিকে আমরা বলছি অভিকর্ষীয় স্থিতিশক্তি। এবং স্থিতিস্থাপক স্থিতিশক্তি হচ্ছে কোনো বস্তু তার আকার বা আকৃতির পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে বলছি আমরা স্থিতিস্থাপক স্থিতিশক্তি। যেমন একটা গুলতিকে টেনে লম্বা করে ছেড়ে দেওয়া হলে গুলতির মধ্যে থাকা মার্বেলটা দূরে গিয়ে ছিটকে পড়ে। অথবা অনেক সময় কি করা যায়, আমরা যখন সাইকেল বা বাইকের ব্রেক চাপি তখন ছেড়ে দেওয়ার পর ব্রেকটা আবার আগের অবস্থায় ফিরে আসে। তাহলে এই কাজটা কে করছে? একটা স্প্রিং করছে। তাহলে আমরা স্প্রিং এর আকৃতির পরিবর্তনের জন্য স্প্রিংটা একটা কার্য করার সামর্থ্য লাভ করছে। তাহলে এই যে কার্য করার সামর্থ্য লাভ করছে এটাকে বলছি আমরা স্থিতিস্থাপক স্থিতিশক্তি। তাহলে এখানে আমাদের প্রধান যে দুটো ইম্পর্টেন্ট শক্তি, সে একটা হচ্ছে গতিশক্তি এবং আর একটা হচ্ছে স্থিতিশক্তি। তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে গতিশক্তি এবং স্থিতিশক্তির রাশিমালা নির্ণয় করা। তাহলে প্রথমে আমরা গতিশক্তির রাশিমালা নির্ণয় করা, অর্থাৎ রাশিমালা থেকে আমরা বলতে পারবো যে গতিশক্তি বা অভিকর্ষীয় স্থিতিশক্তির মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে। তাহলে এখানে ধরা যাক প্রথমে আসছি আমরা গতিশক্তির রাশিমালা। তাহলে একটা বস্তু ধরা যাক ভি বেগে এবং এ ত্বরণ সহ গতিশীল। বস্তুটার ওপর এ ত্বরণ সহ গতিশীল বস্তুটার ওপর এফ বল প্রয়োগ করা হলে বস্তুটি বল প্রয়োগ করার পরেও আরো এস দূরত্ব অতিক্রম করার পর স্থির হয়। তাহলে বস্তুটা কি করছে? আরো বল প্রয়োগ করার পর আরো এস দূরত্ব অতিক্রম করার পর স্থির হয় এবং বস্তুটার ভর সমান ধরছি আমরা এম। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি বস্তুটাকে আমরা কি করছি? স্থির করছি। তাহলে বস্তুটার অন্তিম বেগ কত? 0। তার বেগ কত ছিল? ভি মাইনাস 2as বা a সমান ভি স্কোয়ার বাই 2s। আবার আমরা জানি বল এফ সমান নিউটনের যে দ্বিতীয় গতিসূত্র, সেখান থেকে আমরা পাচ্ছি ভর ইন্টু ত্বরণ। তাহলে এম ভি স্কোয়ার বাই 2s। তাহলে এখানে কৃতকার্য কতটা হয়েছে? প্রযুক্ত বল হচ্ছে এফ, বা এটাকে অতিক্রান্ত দূরত্ব না বলে এটাকে লিখছি আমরা সরণ। তাহলে বল ইন্টু সরণ এফ ইন্টু এস, তাহলে এম ভি স্কোয়ার বাই 2s ইন্টু এস, তাহলে হাফ এম ভি স্কোয়ার। তাহলে গতিশক্তি দুটো বিষয়ের উপর নির্ভর করছে, বস্তুর ভর এবং বস্তুর গতিবেগ। তাহলে একই গতিবেগ সম্পন্ন দুটি বস্তুর যদি ভর আলাদা হয় তাহলে যার ভর বেশি হবে তার গতিশক্তি বেশি হবে। আবার একই ভর সম্পন্ন দুটি বস্তুর যদি বেগ আলাদা হয় তাহলে যে বস্তুটার বেগ বেশি হবে তার গতিশক্তি বেশি হবে। তাহলে এটাই হচ্ছে বস্তুর গতিশক্তি। তাহলে গতিশক্তি মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার।
এবার ধরা যাক কোনো একটা বস্তু v1 বেগে চলছিল, তার উপর বল প্রয়োগ করে তার বেগটাকে v2 করে দেওয়া হলো, যেখানে v2 গ্রেটার দ্যান v1। তাহলে এই যে বেগটাকে বৃদ্ধি করা হলো, এই বেগটা বৃদ্ধি করতে কতটা কৃতকার্য করতে হচ্ছে। তাহলে এখানে কৃতকার্য সমান গতিশক্তির পরিবর্তন। তাহলে এক্ষেত্রে কৃতকার্য সমান গতিশক্তির পরিবর্তন। তাহলে গতিশক্তির পরিবর্তন সমান হাফ এম v2 স্কোয়ার মাইনাস হাফ এম v1 স্কোয়ার। তাহলে হাফ এম ইন্টু v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার। এবারে আমরা দেখব গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক কি। তাহলে গতিশক্তি সমান কি হয়েছে, ই সমান গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। তাহলে ওপর নিচে যদি একটা আমরা এম দিয়ে গুণ করি, তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার বাই 2m। তাহলে এম ভি তার হোল স্কোয়ার বাই 2m। তাহলে এম ভি মানে হচ্ছে ভর ইন্টু বেগ মানে ভরবেগ। তাহলে পি স্কোয়ার বাই 2m। তাহলে পি স্কোয়ার সমান 2m ই, যেখানে পি হচ্ছে ভরবেগ, এম হচ্ছে ভর এবং ই হচ্ছে বস্তুর গতিশক্তি। তাহলে এটা হচ্ছে গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক, পি স্কোয়ার সমান 2m ই। এরপর আসছি আমরা অভিকর্ষীয় স্থিতিশক্তির রাশিমালা। ধরা যাক একটা বস্তু এ তলে অবস্থিত, বস্তুটিকে বি তলে নিয়ে যেতে হবে, যেখানে এ তলের সাপেক্ষে বি তলের উচ্চতা হচ্ছে এইচ, অর্থাৎ বি তলটা এ তলের থেকে এইচ উচ্চতায় অবস্থিত। এখন একটা এম ভরের বস্তুকে যদি আমরা এ তল থেকে বি তলে নিয়ে যাই, তাহলে কতটা কৃতকার্য করতে হবে। তাহলে এ তল থেকে বি তলে নিয়ে গেলে বস্তুটার উপর কতটা বল প্রযুক্ত করতে হবে, যেটা হচ্ছে বস্তুর ওজন mg। কতটা আমরা তুলছি, এইচ উচ্চতায় তুলছি, তাহলে এটা হচ্ছে mg ইন্টু এইচ। এটাই হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তির রাশিমালা। তাহলে অভিকর্ষীয় স্থিতিশক্তিটা নির্ভর করছে, এম মানে হচ্ছে বস্তুর ভর, জি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ এবং এইচ মানে হচ্ছে বস্তুর উচ্চতা। কোন উচ্চতা, আমরা উচ্চতাটাকে সাধারণত নিই ভূপৃষ্ঠ থেকে উচ্চতা, যেখানে ধরা হয় ভূপৃষ্ঠে কোনো বস্তুর অভিকর্ষীয় স্থিতিশক্তি হবে 0। ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে গেলে অভিকর্ষীয় স্থিতিশক্তি হবে পজিটিভ, এবং ভূপৃষ্ঠ থেকে যদি আমরা পৃথিবীর কেন্দ্রের দিকে যাই বা ভূপৃষ্ঠ থেকে যদি আমরা গভীরে প্রবেশ করি, তাহলে সেক্ষেত্রে স্থিতিশক্তি হবে নেগেটিভ। তাহলে এটা ধরা যাক ভূপৃষ্ঠ। তাহলে ভূপৃষ্ঠে অভিকর্ষীয় স্থিতিশক্তি ইপি সমান 0। ভূপৃষ্ঠ থেকে যদি আমরা উপরে থাকি, তাহলে সেক্ষেত্রে স্থিতিশক্তিটা পজিটিভ, এবং ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে থাকলে স্থিতিশক্তি হবে নেগেটিভ। তাহলে স্থিতিশক্তি পজিটিভ বা নেগেটিভ দুটোই হতে পারে, কিন্তু গতিশক্তি কখনোই নেগেটিভ হবে না, কারণ হাফ এম ভি স্কোয়ার। বস্তুর ভর কখনোই নেগেটিভ হবে না, আর ভি স্কোয়ার সেটাও কখনো নেগেটিভ হবে না। তাহলে কোনো বস্তুর গতিশক্তি কখনোই ঋণাত্মক হতে পারে না, কিন্তু স্থিতিশক্তির মান ধনাত্মক এবং ঋণাত্মক উভয় প্রকারই হতে পারে। তাহলে এটা গেল আমাদের অভিকর্ষীয় স্থিতিশক্তি সংক্রান্ত বিষয়। এবং অভিকর্ষীয় স্থিতিশক্তি সংক্রান্ত আর একটা বিষয় হচ্ছে, আমরা যখন একটা বস্তুকে এ তল থেকে বি তলে নিয়ে যাচ্ছি,
তখন আমাদের কৃতকার্যটা হচ্ছে কত, mgh। তাহলে সেক্ষেত্রে বস্তুটাকে আমরা কোন পথে নিয়ে যাচ্ছি সেই পথের ওপর কিন্তু কৃতকার্যটা নির্ভর করে না। ধরা যাক আমরা 1 নম্বর পথ অনুসরণ করে বস্তুটিকে এ তল থেকে বি তলে নিয়ে গেলাম, 2 নম্বর পথ অনুসরণ করে একবার নিয়ে যাওয়া হলো, আর একবার 3 নম্বর পথ অনুসরণ করে নিয়ে যাওয়া হলো। তাতে করে দেখা গেল প্রতি ক্ষেত্রেই কৃতকার্যের পরিমাণটা একই হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে কৃতকার্যের পরিমাণটা বস্তুকে যে পথে নিয়ে যাচ্ছি সেই পথের ওপর নির্ভর করছে না, নির্ভর করছে যে তল থেকে যে তলে নিয়ে যাচ্ছি সেই তল দুটোর মধ্যে দূরত্ব বা উচ্চতার ওপর নির্ভর করছে। এই কারণে অভিকর্ষ বা মহাকর্ষ বলকে বলা হয় সংরক্ষী বল। অর্থাৎ যে বলের ক্ষেত্রে কোনো একটি বস্তুকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে গেলে কৃতকার্যের পরিমাণ পথের ওপর নির্ভর করে না, সেই বলকে বলা হয় সংরক্ষী বল। তাহলে অভিকর্ষ বল বা মহাকর্ষ বল হচ্ছে এক প্রকার সংরক্ষী বল। তাহলে এটা গেল আমাদের স্থিতিশক্তি এবং গতিশক্তি সংক্রান্ত আলোচনা। এরপর আমাদের যে আলোচনায় যাচ্ছি আমরা সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি মানে হচ্ছে গতিশক্তি এবং স্থিতিশক্তি, এই দুটোকে মিলিয়ে আমরা বলছি যান্ত্রিক শক্তি। অর্থাৎ যান্ত্রিক শক্তি কাকে বলছি, কোনো বস্তুর যান্ত্রিক কার্য করার ক্ষমতাকেই বলছি আমরা যান্ত্রিক শক্তি। তাহলে এক্ষেত্রে আমরা যে শক্তির কথাটা বলছি এটা অ্যাকচুয়ালি হচ্ছে যান্ত্রিক শক্তি। তাহলে কোনো বস্তুর যান্ত্রিক কার্য করার ক্ষমতাকে আমরা বলছি যান্ত্রিক শক্তি, এবং এই যান্ত্রিক শক্তিকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, স্থিতিশক্তি এবং গতিশক্তি। তাহলে কোনো বস্তুর যান্ত্রিক শক্তি বলতে বোঝায় ওই বস্তুর স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগফল। এখন যান্ত্রিক শক্তির যে সংরক্ষণ সূত্র সেটা বলছে কোনো অপচয়ী বল যদি উপস্থিত না থাকে তাহলে কোনো বস্তু বা বস্তু সংস্থার মোট যান্ত্রিক শক্তি সর্বদা অপরিবর্তিত থাকবে। এটাকেই বলছি আমরা যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র। যেমন আমরা দেখব অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকছে কিনা সেটা আমরা দেখব। তাহলে ধরা যাক একটা বস্তু এ অবস্থানে আছে, সেটাকে এ অবস্থান থেকে ছেড়ে দেওয়া হলো, তাহলে সেটা বি অবস্থানটাকে ধরছি জাস্ট ভূপৃষ্ঠকে স্পর্শ করার আগের মুহূর্তে, এবং মাঝখানে কোনো একটা অবস্থানকে ধরছি যে অবস্থানটা হচ্ছে সি, যেখানে সি অবস্থানটা হচ্ছে এ অবস্থান থেকে এক্স দূরত্বে, আর বি অবস্থানটা হচ্ছে এ অবস্থান থেকে এইচ দূরত্বে। অর্থাৎ বস্তুটাকে এইচ উচ্চতা থেকে আমরা ফেলছি। তাহলে প্রথমে আমরা এ অবস্থাতে আসছি। তাহলে এ অবস্থানের ক্ষেত্রে বস্তুটাকে জাস্ট ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে তার গতিবেগ 0, তাহলে তার গতি শক্তি কত হবে, 0। কিন্তু স্থিতিশক্তি কত হবে, এইচ উচ্চতায় আছে, তাহলে mgh। তাহলে এক্ষেত্রে মোট শক্তি ধরছি ইএ সমান কি 0 প্লাস mgh। এরপর আসছি আমরা বি অবস্থানে। তাহলে বস্তুটা যখন এ অবস্থান থেকে সি অবস্থানে আসছে, তখন সে কি করছে, কিছুটা দূরত্ব অতিক্রম করছে, তার ফলে সে কিছুটা বেগ লাভ করছে। তাহলে সেই বেগের মান কত, তাহলে v1 স্কোয়ার ধরছি এটা সমান প্রাথমিক বেগ ছিল 0 প্লাস কতটা নেমেছে, x দূরত্ব নেমেছে, তাহলে v1 স্কোয়ার ইকুয়ালস টু 2gx। তাহলে গতিশক্তি হবে
হাফ এম v1 স্কোয়ার, তাহলে হাফ এম ইন্টু 2gx, তাহলে এটা আসছে mgx। আর স্থিতিশক্তি কত হবে? যখন সি বিন্দুতে আছে তখন সে ভূপৃষ্ঠ থেকে কতটা উচ্চতায় আছে? h মাইনাস এক্স, তাহলে mg ইন্টু h মাইনাস এক্স, তাহলে মোট শক্তি EC সমান mgx প্লাস mgh মাইনাস mgx, তাহলে কত হলো? mgh। এরপরে আসছি আমরা বি বিন্দুতে। বি বিন্দুতে যে স্থিতিশক্তি, প্রথমে আসছি বেগটা। বি বিন্দুতে বেগ কত হবে? v2 স্কোয়ার ইকুয়ালস টু 0 প্লাস mgh। তাহলে বি বিন্দুতে গতিশক্তি কে, আমরা কেন কে লিখছি? কে মানে হচ্ছে কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি মানে হচ্ছে গতিশক্তি। আর পি মানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তাহলে কে ইকুয়ালস টু কত হচ্ছে? হাফ, সরি এটা mgh নয়, এটা হবে 2gh, তাহলে হাফ ইন্টু এম ইন্টু v2 স্কোয়ার মানে 2gh, তাহলে এটা সমান mgh। এবং বি বিন্দুতে স্থিতিশক্তিটা হবে 0, তাহলে এক্ষেত্রে মোট শক্তি ইবি সমান কত? সেই mgh। তাহলে এ বিন্দুতেও মোট শক্তি mgh, বি বিন্দুতেও মোট শক্তি mgh, সি বিন্দুতেও মোট শক্তি mgh। তাহলে আমরা এইখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারি যে বস্তুটি যাত্রাপথের যে কোনো বিন্দুতেই মোট শক্তির পরিমাণ হবে mgh। তার মানে এখানে যান্ত্রিক শক্তিটা যে কোনো বিন্দুতেই সংরক্ষিত থাকছে। তাহলে এখানে ইএ সমান ইবি সমান ইসি, তাহলে এখানে যান্ত্রিক শক্তিটা, তাহলে এখানে যান্ত্রিক শক্তি সব বিন্দুতে সমান, অর্থাৎ এখানে যান্ত্রিক শক্তিটা সংরক্ষিত থাকছে। এই চ্যাপ্টারের থিওরি এখানেই শেষ, এবার এখান থেকে কোশ্চেন লেখ। প্রথমে লেখ কৃতকার্য কাকে বলে? কৃতকার্য কাকে বলে? এটি কি কৃতকার্য কাকে বলা হয়েছে? তার সাথেই লেখ কৃতকার্যকে কিভাবে পরিমাপ করা হয়? কৃতকার্যকে কিভাবে পরিমাপ করা হয়? কৃতকার্য কি রাশি? কৃতকার্যকে কিভাবে পরিমাপ করা হয়? সরি কি বললাম? কৃতকার্য কাকে বলে? কৃতকার্যকে কিভাবে পরিমাপ করা হয়, হয়েছে? হ্যাঁ লিখে রাখ কৃতকার্য কি আছে, ঠিক আছে। পরের কোশ্চেন লেখ কৃতকার্যের একক এবং মাত্রা লেখো। কৃতকার্যের একক এবং মাত্রা লেখো।
পরের কোশ্চেন, এমন একটি স্কেলার রাশির নাম লেখো। এমন একটি স্কেলার রাশির নাম লেখো যেটি দুটি ভেক্টর রাশির গুণফল দ্বারা গঠিত। এমন একটি স্কেলার রাশির নাম লেখো যেটি দুটি ভেক্টর রাশির গুণফল দ্বারা গঠিত। এমন একটি স্কেলার রাশির নাম লেখো যেটি দুটি ভেক্টর রাশির গুণফল দ্বারা গঠিত। এরপর কৃতকার্যের সিজিএস এবং এসআই এককের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। কৃতকার্যের সিজিএস এবং এসআই এককের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। সম্পর্ক প্রতিষ্ঠা করো।